চলো, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আজকে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অনেক বড় সিরিজ দেখব, যেটা হচ্ছে 8 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যে যে টপিকগুলো হয়েছিল আমাদের, সেই সমস্ত কিছু আমরা ডিটেলস এখানে পড়বো এক এক করে। ক্লিয়ার? দেখো, যেমন আমাদের আজকের থাম্বনেলে যে জিনিসটা দেওয়া রয়েছে, যে ইসরো চেয়ারম্যান যে চেঞ্জ হয়েছেন, আর খোখো ওয়ার্ল্ড কাপ 2025, এই সম্পর্কে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা ডিটেলসে এক এক করে পড়বো। দেখো, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা রয়েছে আর্টস এডুকেশন, সেটা আমাদের অ্যাপের মধ্যে দিয়ে ক্লাস হয়। সেই অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে পারবে। আর বাকি যে সমস্ত কিছু আছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদেরকে নিচের দেওয়া নাম্বারে ফোন করতে হবে। নেক্সট দেখো, আমাদের কী কী অনলাইন ব্যাচ চলছে। ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন, পিএসসি স্পেশাল আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন, এসএসসি স্পেশাল, রেলওয়ে, এলপি টেকনিশিয়ান থেকে শুরু করে রেলের নতুন গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হয়েছে, এনটিপিসির ব্যাচ চলছে, পঞ্চায়েতের ব্যাচ চলছে, ঝাড়খণ্ডের এসএসসি, জিডি, আরপিএফ, নার্সিংয়ের ব্যাচ, বিএসসি নার্সিং, ডাব্লিউকেপি কনস্টেবল প্রাইমারি টেট, ডাব্লিউকেপিএসআই ডেসক্রিপটিভ, শুধু ডাব্লিউকেপিএসআই নয়, পিএসসি যতগুলো এক্সাম আছে, মিসলিনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, সেটাও ডিসক্রিপটিভ চলছে। আর একটা ডাইনামিক প্র্যাকটিস ব্যাচও চলছে। দেখো, একটা ভালো অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য, যারা যারা দেখছো, যে আমাদের নতুন একটা ব্রাঞ্চ খোলা হচ্ছে বাঁকুড়াতে। তো সেই ব্রাঞ্চের ওপেনিং ডেট হচ্ছে 26 তারিখ। তারপরে আমাদের 2-3 দিন আছে, যেগুলো ডেমো ক্লাস দেওয়া হবে। তো তোমরা অবশ্যই ওপেনিং ডে এবং বাকি যে দিনগুলোতে আমাদের ডেমো ক্লাস রয়েছে সেগুলো তোমরা অ্যাটেন্ড করবে। একটা কথা, যে ডেমো দেওয়ার চেয়েও তো একটা হচ্ছে, যে এতদিন ধরে ধরো 10-15 বছর ধরে পড়ানো হচ্ছে, তো সেইভাবে যে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে দেওয়া হয়, প্লাস একটা হচ্ছে সাকসেস। তো সেটা তোমরা তো অবশ্যই জানো, আর আমাদের থেকে সেই সাকসেসগুলো শিখে আমাদের জানানো হচ্ছে। তো সেইখান থেকে তোমাদের সমস্ত কিছু জিনিস ইনকোয়ারি তোমরা জানতে পারবে ওপেনিং ডেজ এবং বাকি যে সকল আমাদের ক্লাস রয়েছে, যে ডেমো ক্লাসগুলো সেখানের মধ্যে। আর দেখো, নিচে দেওয়া রয়েছে আমাদের বাঁকুড়া ব্রাঞ্চের অ্যাড্রেসটা কোথায় রয়েছে না, তোমার আমাদের যে খ্রিস্টান কলেজ আছে তার থেকে 100 মিটারের কাছাকাছি রয়েছে বাঁকুড়ার, যেটা শুভঙ্কর সরণি রোড, প্রতাপ বাগান বলা হচ্ছে, সেখানে রয়েছে আমাদের এই বাঁকুড়া ব্রাঞ্চ খোলা হচ্ছে। তো সবাইকে গ্র্যান্ড ওপেনিং এর দিনে সাদর আমন্ত্রণ, এসো আমাদের ক্লাসগুলো করো, দেখো কিরকম কি হচ্ছে না হচ্ছে। স্পেশালি বাঁকুড়া টাউন এবং তার আশেপাশের যে সকল এলাকার স্টুডেন্ট আছো সবাইকে দেখো। আজকে ফার্স্ট যে কোশ্চেন আমাদের রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসরোর আগে চেয়ারম্যান কে ছিলেন, দেখতে পাচ্ছি ফটোতে, যার ফটো দেওয়া আছে, পিকচারে যে ফটো দেওয়া রয়েছে, ইনি হচ্ছেন ইসরোর আগে চেয়ারম্যান, যে ছিলেন এস সোমনাথ। এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যান কাকে নিযুক্ত রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ডক্টর ভি নারায়ণ। ডক্টর ভি নারায়ণকে ইসরোর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা রয়েছে। ইসরোর চেয়ারম্যান কাকে নিযুক্ত রয়েছে না, ডক্টর ভি নারায়ণকে ইসরোর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ইসরোর ফরমেশন কখন হয়েছে না, 15 আগস্ট 1969-এ ইসরোর ফরমেশন হয়েছে। ইসরো হেডকোয়ার্টার কোথায় রয়েছে, বেঙ্গালুরু, কর্ণাটকে রয়েছে। বরাবর ইসরোর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন, বিক্রম সারাভাই ছিলেন ইসরোর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট মনে রাখবে, ইসরো দুটো সেন্টার মনে রাখবে, একটা স্যাটেলাইট ডেভেলপমেন্ট সেন্টার মনে রাখবে, আর স্যাটেলাইট লঞ্চিং সেন্টার মনে রাখবে। স্যাটেলাইট ডেভেলপমেন্ট অর্থাৎ স্যাটেলাইটগুলো যেখানে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কেরালা তিরুবনন্তপুরম অবস্থিত। আর এই সেন্টারটার নাম, মানে এই যে সেন্টারটা আছে সেটাতে তোমার স্পেস সেন্টার নাম আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। আর স্যাটেলাইট যেখানে তৈরি করা লঞ্চ করা হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে রয়েছে। আর এই সেন্টারটার নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা মনে রাখবে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা হচ্ছে সেন্টারটার নাম। ক্লিয়ার? নেক্সট, তারপর দেখো, আমাদের মনে রাখবে ইসরো প্রথম 1975 1975 সোভিয়েত ইউনিয়নের দ্বারা আছে, যে একটা বলতে পারো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা আর্যভট্ট, যার নাম ছিল। 1980 সালে দেশীয়ভাবে নির্মিত হয়েছিল একটা লঞ্চ ভেহিকল SLV-3, এটা যেটা তোমার স্যাটেলাইট RS-1 কে উৎক্ষেপণ করা হয়েছিল ভারত। এটা ছিল এই জিনিসটা করাতে সপ্তম দেশ হয়েছিল ভারতবর্ষ। কিছুদিন আগে আরেকটা কনসেপ্ট আছে, যে ভারতবর্ষ চতুর্থ দেশ হিসাবে, 4 নম্বর দেশ যারা মহাকাশে স্যাটেলাইটে ডকিং করেছে। মানে একটা স্যাটেলাইট ধর আছে, তো একটা স্যাটেলাইটকে আরেকটা স্যাটেলাইটের সাথে কি করছে না, যে যুক্ত করা, ডকিং করা, সেই ডকিং প্রসেসটা, যুক্ত করার প্রসেসটা প্রথম
যে সকল দেশগুলো রয়েছে প্রথম সারি তার মধ্যে ভারতও রয়েছে 4 নম্বর দেশ হিসাবে ডকিং করাতে। মানে ডকিং কি হচ্ছে না, একটা স্যাটেলাইটের সাথে একটা স্যাটেলাইটকে যুক্ত করা। এটা তো মনে রাখবে প্রথম ভারতের দিক দিয়ে একটা ভালো কাজ, মানে ভালো একটা মানে বলতে পারো তুমি উদ্যোগ ছিল, আর সেটা সাকসেসও হয়েছে। তো সেখানে এটাতে ডকিং ভারত চতুর্থ দেশ যারা এটা করতে পেরেছে। ইসরোর আর একটা প্রোগ্রাম ছিল চন্দ্রয়ান 1, যেটাকে 2008-এ লঞ্চ করা হয়েছিল। চন্দ্রয়ানের 3টা মিশন আছে, চন্দ্রয়ান 1 আর চন্দ্রয়ান 2। চন্দ্রয়ান 1, চন্দ্রয়ান 2 আর চন্দ্রয়ান 3। আর এই যে লঞ্চ লঞ্চ করা হচ্ছে নির্দিষ্ট লঞ্চ ভেহিকেলের দ্বারা, যেমন চন্দ্রয়ান 1টাকে লঞ্চ করা হচ্ছে, সেই লঞ্চ ভেহিকেলের নাম ছিল PSLV-C11। সেরকম চন্দ্রয়ান 2টা লঞ্চ করা হয়েছে PSLV-C25। না সরি, একটু মিস্টেক করছি আমি, যেটা GSLV ইউজ করছি এখানে, GSLV-MK3। আর এটাও ছিল GSLV-র আপডেট ভার্সন LVM Mark 3। এর রকেটটা দ্বারা 3 নম্বরটা সাকসেসফুল হয়, যেখানে ল্যান্ডার আর বলা হয় যে রোভার দুটোই ভালো পারফরমেন্স করে, কাজ করে তাদের মতো করে, বোঝা গেল। আর যেহেতু 23শে আগস্ট এটা ল্যান্ড করেছে, 23শে আগস্টটাকে আমাদের স্পেস ডে, ন্যাশনাল স্পেস ডে হিসাবেও পালন করে থাকি। আর একটা মিশন হচ্ছে 2013 সালে যে মিশনটা লঞ্চ করা হয়েছে, যে মঙ্গলের অরবিট মিশন ছিল এটা। আর প্রথম এশিয়ার মহাকাশ যান মঙ্গলের কক্ষে প্রবেশ করেছিল ভারত, একটা ভালো পদক্ষেপ ছিল। আর এটার জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল, মম প্রোগ্রামটা ছিল। আর যে লঞ্চ ভেহিকেলের সাহায্যে লঞ্চ করা ছিল সেটার নাম ছিল PSLV-C25। এটা মারা গেল, দেখো ওইটাই লেখা আছে 23 আগস্ট ইসরো চন্দ্রযান থেকে চাঁদের মাটিতে সাউথ পোলে, ভারত সাউথ পোলে পৌঁছানোর বিশ্বের প্রথমত দেশ হিসাবে এটা একটা বলছে কি বলে উদ্যোগ ছিল ভারতের, এবং সেটা সাকসেসও হয়েছিল ভারত। তারপর দেখো আরেকটা মিশন ছিল ভারতবর্ষে 2 সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল, যেটা হচ্ছে আদিত্য-L1। এটা তোমার যে আমাদের সান আছে, তো সানের যে তোমার করোনা এলাকাটা হয় সেখানে বিভিন্ন পজিশন হয়, L1 L2। L1 এখানে L1 যে পজিশনটা আছে সেখানে স্যাটেলাইটকে পাঠিয়ে নিয়ে তার স্টাডি করার জন্য পাঠানো হয়, যেটার নাম হচ্ছে আদিত্য-L1। আর লঞ্চ ভেহিকেলের নাম কি হচ্ছে PSLV-XL বলা হয়। মেন এক্সেল হচ্ছে PSLV-XL রকেট স্যাটেলাইটটার নাম হচ্ছে। এছাড়া ভারত আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলোকে ইউএস বলা হয়। এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলোকে পাঠানোর জন্য বলতে পারো SSLV নামে যেটা আমাদের রয়েছে স্মল স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল, তার দ্বারা ইউএস আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলোকে লঞ্চ করা হয়। এটা মনে রাখবে। নেক্সট দেখো ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করলেন ইন্দোনেশিয়া। তাই যদি বলা হয় ব্রিক্সের, যেটা ব্রিক্স থেকে মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এখান থেকে ব্রিক্সের ফুল ফর্ম হয়। সেই ব্রিক্সের পূর্ণ সদস্য দেশ হিসেবে যোগদান করছে কি ইন্দোনেশিয়া। ব্রিক্স 16 জুন 2009 সালে ফরমেশন হয়েছিল। এখানে ব্রাজিল, রাশিয়া, তারপর তোমার ভারত, চীন, সাউথ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইউএই এগুলো রয়েছে সদস্য দেশ হিসেবে কিসের ব্রিক্সের। সংগঠনের নতুন নাম ব্রিক্স, মানে আগে ব্রিক ছিল, BRIC ছিল, এটা এখান থেকে ব্রিক্স হয়েছিল, BRICS ব্রিক্স হয়েছিল। তো এটা কবে হয়েছিল? 2010 সালে যখন সাউথ আফ্রিকা যোগদান করে। আর 2024 সালে নতুনভাবে ইরান, মিশর, ইথিওপিয়া এবং ইউএই যোগদান করেছিল। তোমার তাদের যে শীর্ষ রাষ্ট্র দেশ হিসাবে এরা যোগদান করে। এবার কে যোগদান করছে? ইন্দোনেশিয়া 10তম পূর্ণ রাষ্ট্র দেশ হিসাবে। নেক্সট দেখো 2014 সালের মধ্যে এই নতুন 2014 সালের মধ্যে একটা ব্রিক্সের ব্যাংক তৈরি করা হয়, যেটার নাম ছিল NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক মনে রাখবেন। 2024-এ মিটিং আয়োজিত হয়েছিল রাশিয়াতে, আর 25-এ যে মিটিংটা আছে সেটা আয়োজিত হবে কোথায়? ব্রাজিলে। 24-এর মিটিং রাশিয়াতে হচ্ছে ব্রিক্সের, 25-এর হয়েছিল রাশিয়াতে, আর 25-এর মিটিং কোথায় হওয়ার কথা বলছে? ব্রাজিলে। নেক্সট ভারত পোল, একটা ভালো ইনিশিয়েটিভ রয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। আর সেই কেন্দ্রীয় সরকারের যে বলতে পারো স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন যিনি অমিত শাহ, তিনি এই ভারত পোল প্রোগ্রামটা লঞ্চ
করেছেন। দেখো প্রোগ্রামটা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। তার আগে দেখো কিছুগুলো পয়েন্ট মনে রাখবে, যেমন এটা প্রতিষ্ঠা করা হচ্ছে কবে, ভারত পোলটাকে 7ই জানুয়ারি 2025, সেটাও দিতে পারে। ফরমেশন ডেটটা অনেক সময় কোশ্চেন দিতে পারে, 7ই জানুয়ারি 2025 সালে ভারত পোল এটা প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য কি ছিল, অপরাধ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, যে সকল অপরাধমূলক কাজ হচ্ছে তার পর্যবেক্ষণ ও তার সম্পর্কে বিশ্লেষণ হচ্ছে উদ্দেশ্য। আর এই ভারত পোলের হেডকোয়ার্টার কোথায় করা আছে, নিউ দিল্লিতে। দেখো ভারত পোল হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটাকে আমরা কি বলি সিবিআই। সিবিআই এর অধীনে একটি ভারতীয় অপরাধ পর্যবেক্ষণ পোর্টাল। তাহলে ভারত পোল হচ্ছে সিবিআই এর অধীনে একটা অপরাধ পর্যবেক্ষণ পোর্টাল, যা দ্রুত তথ্য আদান প্রদানের জন্য এবং ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সাথে যুক্ত করে, যেমন ইন্টারপোল। একটা ইন্টারপোল আছে, তো ইন্টারপোলকে অন্যান্য যে বলা হয় আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত করার জন্য এই ধরনের একটা সক্ষম পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত পোল ইনিশিয়েটিভের দ্বারা। তাহলে দেখতে পাচ্ছ কি ব্যাপার বটে এটা। ভারত পোল হচ্ছে সাইবার ক্রাইম, মাদক পাচার এবং মানব পাচারের মতো ক্রমবর্ধমান যে আন্তর্জাতিক অপরাধ মোকাবেলা করার জন্য এটা সহায়তা করবে। মানে এগুলো দেশের ভিতরে হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ভাবেও হয়, তো সেই জিনিসগুলোকে আটক করার জন্য এটা একটা প্রোগ্রাম বা ইনিশিয়েটিভ বলতে পারো ভারত পোলটা হচ্ছে। নেক্সট তারপর দাও, এই পোর্টালটি রেড নোটিশ এবং অন্যান্য ইন্টারপোল নোটিশের প্রক্রিয়াকরণকে উন্নত করবে। আর পর্যায় পুলিশের অফিসারদের অপরাধমূলক করার অপরাধীদেরকে আইডেন্টিফাই করতে পারে, তাদের সাথে মোকাবেলা করার জন্য এটা সহজ করবে। এটা মনে রাখবে, যেটা ইন্টারপোলের সাথে মিলিতভাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কাজটা করছে। মনে রাখবে বাকি তো এই সমস্ত কিছু দেওয়া রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। যেমন সিবিআই সম্পর্কে দেখো, যেটা তোমার দিল্লি যে পুলিশের যে তোমার একটা এস্টাবলিশমেন্ট যে এস্টাবলিশমেন্ট যে অ্যাক্ট ছিল, মানে দিল্লি পুলিশ স্থাপন যে অ্যাক্ট ছিল, সেটাকে নির্ভর করে 1946-কে নির্ভর করে 1963-তে সিবিআই স্থাপন করা হয়। 1963-তে সিবিআই স্থাপন করা হয়। মনে রাখবে, ক্লিয়ার। হেডকোয়ার্টার নিউ দিল্লি রয়েছে, প্রবীণ সুদ রয়েছেন এখন সিবিআই এর বর্তমান ডিরেক্টর। এবার ইন্টারপোল যদি দেখো 7ই সেপ্টেম্বর 1923 সালে ফরমেশন হয়েছে, হেডকোয়ার্টার লিওন ফ্রান্সে রয়েছে। আর মহাসচিব আহমেদ নাসার আল রাইসি, ইনি রয়েছেন ইন্টারপোলের বর্তমানে মহাসচিব বা ডিরেক্টর বলতে পারো তুমি। নেক্সট দেখো, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন। কানাডার সাথে ভারতের একটা ভালোই কনফ্লিক্ট অনেকদিন ধরে চলছিল, জাস্টিন ট্রুডো সেখানে ভালোই ভূমিকা পালন করছিল। তো কিছু নির্দিষ্ট প্রেসারের উপর ভিত্তি করে তিনি কি বললেন, তার পজিশন থেকে নিজেকে পদত্যাগ করালেন। তো বলা হয়, যদি মনে হয় যে জাস্টিন ট্রুডো কোথাকার প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন কোথাকার না কানাডার সাথে ইউএস এর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন রয়েছে, যেটা 49 ডিগ্রি বলা হয়। রাজধানী হচ্ছে কত, আট্টোয়া। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে আট্টোয়া। মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার। মুদ্রার কি নাম হচ্ছে, কানাডিয়ান ডলার হচ্ছে মুদ্রার নাম। মনে রাখবে, সিকিমের দেশের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু করেছে। তাহলে যদি বলা হয় ভারতের কোন রাজ্য প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু করেছে, সেটা হচ্ছে সিকিম। আর এখানে এটা চালু করেছেন কেন্দ্রীয় পশুপালন ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন অ্যান্সার পাচ্ছ, যে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম অর্গানিক ফিশারি ক্লাস্টার লঞ্চ করা হয়েছে, সিকিমে। দ্বিতীয় পাচ্ছ, এটা কে লঞ্চ করেছেন, রাজীব রঞ্জন সিং। আর তিনি কোন মন্ত্রী হচ্ছেন, তিনি কেন্দ্রের পশুপালন ও মৎস্য মন্ত্রী হচ্ছেন রাজীব রঞ্জন। এবার দেখো এটার বৈশিষ্ট্য যদি বলা হয় না, একটা দেখো বৈশিষ্ট্য বলতে জীব মৎস্য ক্লাস্টার কি, এটি বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বজায় রাখার জন্য অ্যান্টিবায়োটিক, রাসায়নিক ও কীটনাশক যুক্ত জৈব মাছ উৎপাদন লক্ষ্য রাখা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এটা মারা যাবে। দেখো নেক্সট, এই উদ্যোগটি টেকসই জলজ চাষ এবং পরিবেশগতভাবে স্বাস্থ্যকরণ মাছ চাষ এবং দূষণ, যে জলের মধ্যে যে দূষিত হয় সেই দূষণ থেকে মুক্তি প্রদান করার কথা ভাবছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা নাবার্ড বলছি, ক্লাস্টারকে সমর্থন করার জন্য অবগঠন। মানে এটাকে যদি বলা হয়, এই প্রজেক্টটাকে কোন ব্যাংক হেল্প করছে না, নাবার্ড, NABARD। যে নাবার্ডের কাজ হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মনে রাখবে, এটা তাদের দ্বারাও কাজ করা হচ্ছে এটা, যেখানে ৭৫,০০০ হেক্টর জমির উপর জৈব উৎপাদন জাতীয় কর্মসূচির এটা প্রধান উদ্যোগ হচ্ছে। যেটা প্রধানমন্ত্রী যে মৎস্য বিকাশ যোজনা রয়েছে, সেখানে প্রায় ২০,০০০ কোটি টাকার বিনিয়োগের মধ্যে দিয়ে এটার কাজ শুরু করা হবে
বলে মনে করা হচ্ছে। নেক্সট দেখো, এবার দেখো যদি বলা হয় সিকিমের ফরমেশন হচ্ছে কবে? সিকিমের ফরমেশন হচ্ছে 16ই মে 1975 সালে। 16ই মে 1975 সালে ফরমেশন হচ্ছে। আগে সহকারী রাজ্য ছিল, পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 16ই মে 1975 সালে। জেলার সংখ্যা বলছে 6টি রয়েছে। গভর্নর হচ্ছে ওম প্রকাশ মাথুর, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাং। বিধানসভা সিট সংখ্যা রয়েছে 32, রাজ্যসভা 1টা আর লোকসভার 1টা। হাইকোর্ট সিকিমে রয়েছে গ্যাংটকে। গ্যাংটক সবচেয়ে বড় জায়গা। দেখো, তোমরা হয়তো জানি না, শুনেছো কিনা, একটা নতুন কথা চলছে জেনারেশন বেটা। জেনারেশন বেটা যেটা, এটা কি? আর এই জেনারেশন বেটার প্রথম দেখা গেল শিশু জন্মগ্রহণ করলেন কোথায়? মিজোরামে, আইজলে। তো এই জেনারেশন বিটা কি হচ্ছেন, এর প্রথম প্রতিনিধিদের একজন হিসাব বিবেচনা করা হয়। মানে একটা নির্দিষ্ট জেনারেশন আছে, তো প্রত্যেকটা জেনারেশন আছে, তো এই জেনারেশন এখন যে জেনারেশনের সবাই রয়েছে, সেই জেনারেশনে যারা রয়েছে, মানে 2025 থেকে শুরু করে 2039 পর্যন্ত যারা রয়েছে, তাদের কোন জেনারেশনের মধ্যে অবস্থান করছে? জেনারেশন বিটার মধ্যে অবস্থান করছে তারা। তো সেই জেনারেশন বিটার মধ্যে প্রথম যে শিশুটার জন্ম হয়েছিল সেটা ছিল মিজোরামে, আইজলে জন্মগ্রহণ করেছিল। শিশুদের নির্দেশ করা হচ্ছে 2025 থেকে 2039 মধ্যে যারা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হবে জেনারেশন বিটা বলা হবে। জেনারেশন বিটা শব্দ দেখো মনে রাখবে, একটা অস্ট্রেলিয়ান ভবিষ্যৎবিদ মার্ক ম্যাকক্রিনেল্ডার দ্বারা তৈরি করা হয়েছে। দেখো, এতদিন পর্যন্ত 2010 থেকে 2024, তাহলে যদি বলা হয় 2010 থেকে 2024 পর্যন্ত কোন জেনারেশন চলছে? জেনারেশন আলফা চলছে। তার জেনারেশন আলফা চলছিল 2010 থেকে 24। এবারে 2025 থেকে 2039 পর্যন্ত যদি বলা হয়, 2025 থেকে 2039 পর্যন্ত কোন জেনারেশন চলবে? জেনারেশন বিটা চলবে। তাহলে আলফা ছিল দিন 24 পর্যন্ত, তারপর হবে বিটা। একটি নির্দিষ্ট গ্রিক বর্ণমালা দ্বিতীয় অক্ষর একটি উল্লেখ করে প্রজন্ম সমরেখা, একটি নতুনভাবে অধ্যয়নের প্রতীক হচ্ছে এটা, মনে রাখবে। জেনারেশন বিটা বলতে 2020 দশকের মাঝামাঝি থেকে জেনারেশন আলফাকে অনুসরণ করে জন্ম নেওয়া দলকে বোঝানো হয়, যা দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং স্থায়িত্বের কেন্দ্রিক মানগুলি দ্বারা আকৃত ভবিষ্যতের প্রতিনিধিত্ব করবে, এটা মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রজন্ম বিটার কিছু প্রযুক্তিগত সবলীলতা দেখো। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের ব্যবহার দেখতে পাবে, ডিজিটালাইজেশন, ইন্টিগ্রেশনের যুগ হচ্ছে। যেমন জেনারেশন বিটা সম্ভবত অভূতপূর্ব মাত্রার ডিজিটাল স্বাবলম্বী প্রদর্শন করবে। মানে যেভাবে আমাদের দুনিয়াটা ডিজিটালি হচ্ছে, তারা এবার ডিজিটাল জিনিসটা দেখতে পাবে বিটার জেনারেশন আরো বেশি দ্রুত। স্বাস্থ্যসেবা এবং ওষুধের অগ্রগতি, প্রজন্মের দ্রুত আয়ু এটা বৃদ্ধি করার কথা ভাবছে এখানে। নেক্সট দেখো, বৈজ্ঞানিক অগ্রগতি, জেনারেশন বিটা আরো বেশি বেড়ে যাবে। দ্বিতীয় দেখো, অভিযোজনের যোগ্যতা, দ্রুত পরিবর্তন, পরিবেশ বেড়ে ওঠার পর প্রজন্ম বিটা ব্যক্তিগত উচ্চ অভিযোজন যোগ্য এবং উদ্ভাবনী হওয়ার পূর্বাভাস এটা দেওয়া হয়। এই জেনারেশন দেখতে পাবে এগুলো সমস্ত কিছু জিনিস। 2025 সালে ভোরে ফ্র্যাঙ্কির জন্ম একটি নতুন প্রজন্মের যুগে। তাহলে ফ্র্যাঙ্কিন নামে একজন রয়েছেন শিশু, তার নতুন প্রজন্মের যুগে জন্ম হচ্ছেন। তার আগমন জেনারেশন বিটা যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলি মুখোমুখি হবে তার উপর আলোকপাত করবে, এটা বলা হচ্ছে। নেক্সট দেখো, আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে আমাদের, তোমার সৈয়দ মধু সিং হেলথ, যেটা একটা হার্ট সিং তোমার হার্ট খরচ স্কিম একটা লঞ্চ করছে কি উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এর উদ্দেশ্য হচ্ছে যারা মূলত ভাবে এসটি শিডিউল ট্রাইব হচ্ছে, মানে তপশিলি উপজাতি যে সকল ছাত্র হচ্ছে, তাদের মধ্যে ড্রপ আউট পরিমাণ বাড়ছে, সেটাকে কমানোর জন্য এবং যাদের পড়াশোনার গতিটা আরো বাড়ানোর জন্য নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এককালীন 5,000 টাকা আর্থিক সুবিধা প্রদান করা হবে। এবং এই স্কিমে বলছে প্রায় 2,50,000-এরও বেশি এবং নয় এবং পরিবার পরিশ্রম যাদের মানে একটু সিচুয়েশন খারাপ আছে সে সকল শিক্ষার্থীদের একটা সাহায্যের উদ্দেশ্য হচ্ছে এই সৈয়দ মধু সিং হাত খরচ স্কিম। উড়িষ্যার ফরমেশন হচ্ছে 1 এপ্রিল 1936-এ। জেলার সংখ্যা রয়েছে 30টা। গভর্নর হচ্ছে কম্বাবধূ হরিবাবু। মোহন চরণ মাঝি হচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী, মনে রাখবে। উপমুখ্যমন্ত্রী হচ্ছে কনক বর্ধন সিং দেও, ইনি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। আর আরেকজন আছে প্রবর্তী পরিদা। আর বিধানসভা আসন সংখ্যা রয়েছে 147টা আসন রয়েছে বিধানসভাতে। রাজ্যসভাতে 10টা রয়েছে, লোকসভাতে 21টা রয়েছে। উড়িষ্যাতে ভুবনেশ্বরে রয়েছে এখানে হাইকোর্টটা।
মনে রাখবে এখানে কিছু বিখ্যাত ফেস্টিভ্যাল রয়েছে, যেমন ধানুযাত্রা আছে, ধানুযাত্রা, রথযাত্রা, নোয়াখাই, ধানুযাত্রা, রথযাত্রা, নোয়াখাই, রাজ পরব আর বালিযাত্রা। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? উড়িষ্যা দেখতে পাওয়া যায়। এখানকার একটা ক্লাসিক্যাল ডান্স যেন হচ্ছে উড়িষ্যি, উড়িষ্যি ক্লাসিক্যাল ডান্স রয়েছে এখানে উড়িষ্যা, এটা মনে রাখবে। আর উড়িষ্যাতে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা ভিতরকনিকা, একটা হচ্ছে সিমলিপাল। দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা ভিতরকনিকা, একটা সিমলিপাল, এবং একটা নন্দনকানন বলে একটা জুলজিক্যাল পার্কও রয়েছে। কোথায়? উড়িষ্যাতে মনে রাখবে। নেক্সট, মেয়েদের ক্ষমতা এবং ডিজিটাল শিক্ষা প্রচারের জন্য একটা সাক্ষাৎ বেটি এবং দৃশ কেন্দ্রীয় দৃশ নামে একটা বলতে পারো তুমি অ্যাপের লঞ্চ করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যিনি হচ্ছেন আমাদের ধর্মেন্দ্র প্রধান। কি হচ্ছেন? ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় এখন শিক্ষামন্ত্রী হচ্ছেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাপন সমারোহ একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে এই ধরনের প্রকল্পে তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এইটার মধ্যে দিয়ে একটা ল্যাপটপ প্রদান করা হবে, প্রায় 4 লক্ষ নিচে পরিবার আয় যাদের থাকবে তাদেরকে এই হেল্পের মধ্যে নিয়ে আসা হবে, সেই সকল মহিলাদেরকে, মানে মেয়েদেরকে বলতে পারো। শিক্ষার্থীদের ক্ষমতায়ন আরো বৃদ্ধি করার জন্য একটা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করা হচ্ছে। দেওয়া এটা মনে রাখবেন। আর আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তার কনস্টিটিউশন হচ্ছে এখান থেকে তিনি রয়েছেন, সেটা হচ্ছে সম্বলপুর। তিনি রাজ্যসভা থেকে রাজ্যসভার মন্ত্রিত্ব হচ্ছেন। হর ঘর লাখপতি অ্যান্ড এসবিআই পার্টনার্স বলতে পারো, পার্টনার নামে একটি নতুন ডিপোজিট স্কিম লঞ্চ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটার কিওয়ার্ডের এটা সম্পর্কে ডিটেলস দেখা দেখছি। 1 লক্ষ টাকা বা এরও গুণোত্তর জমা করতে সাহায্য করার জন্য ডিজিটাল করার হচ্ছে এটা। এসবিআই প্যাটার্নস যেটা বলা হচ্ছে, এর হলো একটা ফিক্সড ডিপোজিট হচ্ছে একটা স্কিম, এটা যেখানে 80 বছর বা তারও বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই ধরনের একটা এফডি হচ্ছে একটা এক প্রকারের। এটা দেখো এসবিআই এর মূলত প্রথম এসবিআই ছিল না, প্রথম ছিল কি না ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ তোমার বোম্বে, সরি ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাজ আর ব্যাংক অফ বোম্বে, তিনটা ব্যাংকে মার্চ করে হয়েছিল 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটাই 1 জুলাই 1955 সালে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ করা হয় বা নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের। চেয়ারম্যান বলা তোমার শ্রী বিলাসু শেট্টি, আর সিইও হচ্ছে কামেশ্বর রাও কোড়বন্তি। এটা হচ্ছে সিইও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট, খোখো ওয়ার্ল্ড কাপ 2025 ইয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিল? ইয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সালমান খান। আর খোখো যে ওয়ার্ল্ড কাপ 2025 সেটা 13 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত খেলা হয়েছে। কোথায় খেলা হয়েছিল? নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী এরিনাতে এটা অনুষ্ঠিত হয়েছে, মানে ইন্দিরা গান্ধী যে স্টেডিয়াম রয়েছে নিউ দিল্লি, সেখানে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। মানে একটা ভালো ঘটনা হচ্ছে এটাই যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে চেস যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে মানে মহিলা দল আর পুরুষ দল দুটোই দলেই কিন্তু ভারতে জয়লাভ করেছিল। ঠিক একই ঘটনা ঘটেছে খোখো ওয়ার্ল্ড কাপ 2025-এ, যেখানে আমরা পুরুষ দল মহিলা দল দুটো দলকে কি করছে আমরা জয়ী হতে দেখতে পাচ্ছি। তাহলে পুরুষ দল এবং মহিলা দল দুটো দলকে জয়ী হতে যান। দুটো দলে কাকে হারিয়েছে? নেপালকে। পুরুষ এবং মহিলা দুটো দলে নেপালকে হারিয়ে কি করছে না তোমার হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে। তাহলে মহিলা দলও জিতেছে হকি বলছে খোখো ওয়ার্ল্ড কাপ 2025। তাহলে খোখো ওয়ার্ল্ড কাপ 2025 মহিলা দলও জিতেছে আর পুরুষ দলও জিতেছে, আর দুটো দলেই কাকে হারিয়ে জিতেছে না নেপালকে হারিয়ে জিতেছে। এটা মনে রাখবে। ম্যাসকট কি ছিল খোখো ওয়ার্ল্ড কাপ এর 2025-এ? তেজস আর তারা ছিল এটার কি না ম্যাসকট। পুরুষরা যে ট্রফিটা ছিল সেটা নীল ট্রফি বলা হয়, যেটার উদ্দেশ্য ছিল বিশ্বাস, সংকল্প, সর্বজনীন আবেদনের প্রতিনিধিত্ব করা। আর মহিলা ট্রফি ছিল সবুজ ট্রফি, যেটা বৃদ্ধি, জীবন শক্তির প্রতিনিধিত্ব করা। এটা ছিল মহিলা
ট্রফি, সবুজ কালারের ট্রফি ছিল, এটা মনে রাখবে। তাহলে পুরুষ এবং মহিলা দুটো দুটো খোখো ওয়ার্ল্ড কাপ দুটোর জয়লাভ করছে কে না, দুটো জয়লাভ করছে ভারত, এটা মনে রাখবে। নেক্সট, 38তম ন্যাশনাল গেমসের মশাল বা টর্চের নাম দেওয়া আছে তেজস্বিনী। তাহলে 38তম যে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে, সেই ন্যাশনাল গেমসটা উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে। তো সেটার এবারে এখন মশাল বা টর্চের উন্মোচন করা হয়েছে। মশাল বা টর্চটার নাম কিছু তেজস্বিনী। 38তম যে ন্যাশনাল গেমসটা আয়োজন হচ্ছে উত্তরাখণ্ডে, ম্যাসকট হচ্ছে মৌলি। উত্তরাখণ্ডের যে রাজ্য পাখি রয়েছে মোনাল, সেখান থেকে হচ্ছে মৌলি, মনে রাখবে। লোগো হচ্ছে উত্তরাখণ্ডের সৌন্দর্য বৈচিত্র্যটা হিসাবে মোনালকে লোগো হিসেবে ইউজ করা হচ্ছে। ট্যাগলাইনের সংকল্প সে শিখার তাক। 28শে জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। দেখা যাক এবার কে কি জিনছে, কোন পজিশনে আসছে। নেক্সট দেখো, সারা ভারত থেকে প্রায় 10,000-টিরও বেশি ক্রীড়াবিদ এটাতে অংশগ্রহণ করবে, এই ন্যাশনাল স্পোর্টস গেম 38তম। যোগা, মালাক্কাম, এই সকল খেলাগুলো, আরো 38টা খেলা অংশগ্রহণ করা হবে এটাতে। 34তম ন্যাশনাল গেমস যেটা আয়োজন করা হয়েছিল কোথায়, গুজরাটে। চলো, 76তম প্রজাতন্ত্র দিবস, আর এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোথাও না কোথাও তুমি দেখতে পাচ্ছ। দেখো, একটু আগে পড়লাম যে ইন্দোনেশিয়া হচ্ছে ব্রিক্সের পূর্ণ সদস্যযুক্ত 10ম কান্ট্রি। সেই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, যার নাম ছিল প্রবাও সুবিয়ান্টোকে 2025-এ যে 76তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করবো 2025-এর 26 তারিখে, সেটার মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কাকে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্টো। ভালো করে নামটা মনে রাখবে, প্রবাও সুবিয়ান্টো, কারণ কোনো না কোনো পরীক্ষাতে 100% গ্যারান্টি তুমি পাচ্ছই। তাহলে 2025-এ 26শে জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হচ্ছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্টো। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। মনে রাখবে রাষ্ট্রপতি হচ্ছেন প্রবাও সুবিয়ান্টো, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জিবরান রাকো, এটা মনে রাখবে। হাউস অফ স্পিকার হচ্ছেন পুয়ান মহারানী, মুদ্রার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপি, এটা মনে রাখবে। জাকার্তা হচ্ছে ক্যাপিটাল ইন্দোনেশিয়া। নেক্সট দেখো, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী বাহাদুর সিং সাগুকে আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া নতুন প্রেসিডেন্ট করা হয়েছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন? বাহাদুর সিং সাগু। এএফসি এশিয়া কাপ 2027 হোস্ট করবে সৌদি আরব। এএফসি যে এশিয়া কাপটা হবে সেটা 2027-এ হোস্ট করছে সৌদি আরব। সম্প্রতি ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে ত্রিপুরায়। মনে রাখবে একটা রয়্যাল প্রজাপতি রয়েছে, সেটা কোথায় দেখতে পাওয়া গেছে? ত্রিপুরাতে দেখতে পাওয়া গেছে, মনে রাখবে। এশিয়াস লার্জেস্ট বলা হয় সোলো ওয়েব বেসিন রিসার্চ ফ্যাসিলিটি চালু করছে কে? আইআইটি মাদ্রাস। এই ফ্যাসিলিটি কে চালু করছে? আইআইটি মাদ্রাস এই ফ্যাসিলিটি চালু করছে, মনে রাখবে। আমেরিকার সাথে যৌথভাবে নৌবাহিনীর জন্য চালিত সেনাবাহিনী যে তৈরি করা হচ্ছে, ভারত এটা তৈরি করছে, মনে রাখবে। তৈরি করবে কি? ভারত। না, শক্তির সম্পর্ক জোরদার করার জন্য একটা পারমাণবিক সংস্থার উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেবে কে? বলছে আমেরিকা। এটা আমেরিকা নিষেধাজ্ঞা তুলবে কে? নেবে আমেরিকা, বলছে তুলে নেওয়া হবে। সিগনেচার গ্লোবাল এর সিএফও নিযুক্ত হচ্ছেন কে? সঞ্জীব কুমার শর্মা। তারপর দেখো, সাম্প্রতিক 73 বছর বয়সে মারা গেলেন চলচ্চিত্র প্রযোজক এবং সাংবাদিক প্রীতিশ নন্দী। তাহলে প্রীতিশ নন্দী কি ছিলেন? একজন তোমার চলচ্চিত্র প্রযোজক ও সাংবাদিক ছিলেন। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস, এটা 9 জানুয়ারি পালন করা হয়, যেটা আমাদের 2003 সাল থেকে প্রবাসী ভারত দিবস পালন করতে শুরু করা হয়। মহাত্মা গান্ধী ভারতবর্ষে আসার জন্য 1915 সালে 9 জানুয়ারি তিনি এসেছিলেন। সেই জন্য এই দিনটাকে 2003 সাল থেকে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে হিসেবে পালন করি। আর এবারে কোন স্টেটে পালন করা হচ্ছে? উড়িষ্যা। তোমরা উড়িষ্যাতে এটা পালন করা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। নিউ দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারি উদ্বোধন করছেন কে? আমাদের যিনি স্পিকার রয়েছেন ওম বিড়লা তিনি।
গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স, এখানে ভারতের স্থান কত রয়েছে? 8ম স্থানে রয়েছে। আর প্রথমে দুবাই রয়েছে, আর দুবাই আছে প্রথম স্থানে গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্সে। 8ম স্থানে ভারত আছে, 8ম। 15 যেটা যেটা ফিফথ যে লাক্সা কাপ অ্যান্ড টুর্নামেন্ট, যেটা 10 মিটার এয়ার রাইফেল শুটিং হয়, সেখানে জিতলেন নৌবাহিনীর কিরণ যাদবকে। প্রথমে দেখা গেছে তিনি ইভেন্টটা জয়লাভ করেছেন 10 মিটার রাইফেল শুটিং এ গোল্ড জিতেছেন তিনি। পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় 8ই জানুয়ারি। 3 বছরের জন্য ভারতীয় জাতীয় খোখো দলের স্পন্সর করবে কে? উড়িষ্যা। তাহলে খোখো টিম ভারতের জয়লাভ করেছিল মেল ফিমেল বোর্ডটাতে, এবারে স্পন্সরশিপ কে করছে খোখো দলের? সেটা উড়িষ্যা। খোখো মানে স্পন্সরশিপ উড়িষ্যা ইয়ারও করছে, হকিরও করছে, আর তার সাথে কি করবে, কোন গেমসেরও করবে? সেটা হচ্ছে খোখো গেমসেরও করবে। সম্প্রতি বিশ্বের 3য় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক পরিণত হলো কি? ভারত। বিশ্বের 3য় মেট্রো রেল নেটওয়ার্ক কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ভারতে। এশিয়ার বৃহত্তম অ্যারো শো, যেটা অ্যারো ইন্ডিয়া 2025, সেটা অনুষ্ঠিত হচ্ছে কোথায়? বেঙ্গালুরুতে। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রাম লঞ্চ করেছে, এটাওকে আমাদের লোকসভা স্পিকার ওম বিড়লা লঞ্চ করেছেন। ব্রিটিশ জুনিয়র ওপেন আন্ডার-17 গার্লস সিঙ্গেল, ভারতের উদীয়মান স্কোয়াশ যে তারকা স্কোয়াশ প্লেয়ার অনাথ সিং এখানে জয়লাভ করেছে। অনাথ সিং এর নাম অনেক জায়গায় আমরা শুনেছি, তিনি একজন স্কোয়াশ প্লেয়ার। আন্ডার-17 গার্লসে তিনি ব্রিটিশ জুনিয়র ওপেনে জয়লাভ করেছেন। গানার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করছেন জন ড্রামানি। 2025 সালের ভারতীয় সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার 2025-এর একটা ভারত সরকারের একটা ক্যালেন্ডার উন্মোচন করেছেন। ভারত সরকার কি প্রোগ্রাম, সেই হিসাবে সেই ক্যালেন্ডার উন্মোচন করছেন আমাদের বর্তমানে যিনি রেলওয়ে এবং ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব, তিনি এটা লঞ্চ করেছেন। উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হচ্ছেন আশিস নাইতানিকে উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি দেখো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল। তাহলে মার্টিন গুপটিল সম্প্রতি কি করছেন? আন্তর্জাতিক ক্রিকেট থেকে, সমস্ত প্রকার ক্রিকেট থেকে বলছে তিনি অবসর গ্রহণ করছেন। মার্টিন গুপটিল তাহলে কোন দেশের প্লেয়ার হচ্ছেন? নিউজিল্যান্ডের মারা গেল। ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তুহিন কান্ত পান্ডে। তাহলে মারা গেবে, এটা ইম্পর্টেন্ট মারা গেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু যে রাজস্ব সচিব কে হচ্ছেন ভারতবর্ষের এখন বর্তমানে? তুহিন কান্ত পান্ডে রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডিআইপিএম এর নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অরুণেশ চাওলাকে নিযুক্ত করা হয়েছে ডিআইপিএম। উড়িষ্যার ভুবনেশ্বরে 18তম প্রবাসী, এটা তো আমরা দেখলামই, উন্মোচন করছেন নরেন্দ্র মোদী। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10 জানুয়ারি, যার থিম হচ্ছে হিন্দি, এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচার প্রেড, এটা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে থিম, আর 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি, ইন্ডিয়ান আর্মি ডে বলা হয়। বর্তমানে ইন্ডিয়ান আর্মির ডিরেক্টর মানে বলতে পারে জেনারেল কে রয়েছেন? উপেন্দ্র কুমার ত্রিবেদী রয়েছেন। আর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ। কর্মচারীদের জন্য পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেল লঞ্চ করছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, যেটা সেল বলেছে সেটা লঞ্চ করছে। একটা রিটায়ারমেন্টের পর একটা পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হবে। ষাঁড় বাস মানানোর জন্য একটা জালিকাট্টু উৎসব, এটা জানি যে জালিকাট্টু উৎসব ফেমাস হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে, একটা জালিকাট্টু। সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া রয়েছে কেরালার একটা কাজিগোড়ার রয়েছে কাপ্পাদু সৈকত এবং ক্যানুর চাল সৈকতকে, মানে একটা সমুদ্র সি বিচ, এটা সি বিচকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়। যদি বলে সাম্প্রতিক কেরালা মানে কোন জায়গার দুটো স্থানকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে কোজিগোড়ে কাপ্পাদা সৈকত এবং কন্নুরের চাল সৈকত, এই দুটোকে দেওয়া রয়েছে। সম্প্রতি স্যাটেলাইট ডকিং যেটা বললাম মাইলস্টোন অর্জন করছে, একটু আগে বললাম, একটা হচ্ছে ইসরো আর স্পেস, যেটা মিশনটা হচ্ছে ইসরো স্পেস ডেক্স মিশন। তাহলে প্রথমেই আমি বললাম যে ইসরো সম্পর্কে বললাম যে ভারতবর্ষ 4র্থ দেশ যারা কি করছেন স্পেসে ডকিং করেছেন। ডকিং যে প্রক্রিয়াটা, দুটো একটা স্যাটেলাইট আর একটা স্যাটেলাইট যুক্ত হওয়া, যেটার প্রোগ্রামটার নাম হচ্ছে তোমার
স্পারড্যাক্স মিশনটার নাম হচ্ছে, যদি বলা হয় স্পারড্যাক্স মিশনটা এটা সাকসেসফুলি রান করেছে কে না, সেটা হচ্ছে সম্প্রতি ইসরো। হাউ ইন্ডিয়া সেটেলড মিড G20 শিরোনামে একটা বই লিখেছেন অমিতাভ কান্ত। বোঝা গেল, ভালো একজন ব্যক্তিত্ব বলছে অমিতাভ কান্ত, যাকে G20 মিটিং এর কর্ণধার করা হয়েছে, তার দ্বারা একটা বই লেখা ছিল G20 ব্যাপারে। 2026 কমনওয়েলথ পার্লামেন্ট যেটা বলা হয় যে কনফারেন্স হোস্ট করছে কে, ভারত এটা হোস্ট করছে, এটা মনে রাখবে। নেক্সট তারপর দাও, AFI অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অঞ্জু ববি জর্জ। অঞ্জু ববি জর্জকে এটার করা রয়েছে। AI অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়, ফ্রান্সের প্যারিসে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা বাংলাদেশের তামিম ইকবাল, তিনি অবসর ঘোষণা করছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম দুজনকে আমরা অবসর ঘোষণা করতে পারছি, একটা মার্টিন কুটি, একটা তামিম ইকবাল। মার্টিন কুটি হচ্ছে নিউজিল্যান্ডের আর তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশের। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব স্থাপন করা হচ্ছে প্রধানমন্ত্রীর দ্বারা। সঞ্জীব সাহুলকে গ্লোবাল প্ল্যাটফর্ম গ্রুপ এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা রয়েছে, এটা মনে রাখবে। কিউআর কোড বেসড ফিডব্যাক সিস্টেম চালু করলো কে, তেলেঙ্গানার পুলিশ, এটা মনে রাখবে। সম্প্রতি হিন্দিতে সার্টিফিকেট কোর্স চালু করছে কে, শ্রীলঙ্কা। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান, রাশিয়ার বিরুদ্ধে একটা জাপান নিয়ে আসছে। নিউ দিল্লিতে ড্রাগ ট্রাফিকিং এন্ড ন্যাশনাল সিকিউরিটি বিষয়ে একটা আঞ্চলিক সম্মেলনের সম্মেলন আলোচনা করা হয়েছিল, তার সভাপতিত্ব করেছিলেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। সম্প্রতি দেখো আরেকটা মনে রাখবে যে ভারত সফরে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি এসেছিলেন, যার নাম ছিল HR মিস্টার থার্মান, মনে রাখবে। তিনি কোথাকার হচ্ছে, সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। গত 10 বছরের ভারতের জাতীয় মহাসড়ক বৃদ্ধি পেয়েছে কত শতাংশ, 60%। সত্যি কথা বলতে এই জায়গাতে কিন্তু সত্যি নীতিন গাডকারি একটা বিরাট ভূমিকা রয়েছেন। মানে তুমি যে যে জায়গাগুলো ট্রাভেল করো, যে জায়গায় ঘুরো, দেখবে প্রচুর জায়গাতে প্রচুর কাজ চলছে, কিন্তু কোথায় না, রোডের অনেক ভালো কনস্ট্রাকশন, অনেক ভালো কাজ কিন্তু চলছে রোডের, এটা কিন্তু দেখা যাচ্ছে 60% সেটা হয়েছে। লেবাননের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন কে, জোসেফ আউনকে লেবাননের নতুন প্রেসিডেন্ট করা রয়েছে। উত্তরপ্রদেশ ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার এটা চালু করছে গুগল ক্লাউড, এটা মানে কার সাথে স্বাক্ষর করছে, স্বাক্ষর করছে উত্তরপ্রদেশ সাথে। 20তম টাটা মুম্বাই ম্যারাথন, এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হচ্ছেন কি ব্রিটিশ দৌড়বিদ মৌ ফ্রা নাম হচ্ছে। 2026-এর 28তম কনফারেন্স অফ স্পিকার অ্যান্ড দ্য প্রিসাইডিং অফিসার পার্লামেন্ট অফ দ্য কমনওয়েলথ কান্ট্রিজ হোস্ট করবে কি, ভারত। ভালো একটা জিনিস বলে, ভারত একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হোস্ট করছে। এটা দেখলাম প্রবাস ভারত দিবস অ্যাওয়ার্ড, তাহলে মনে হবে প্রবাসী ভারতী দিবস, এটা হোস্ট করা হয়েছিল উড়িষ্যাতে। আর এখানে একটা অ্যাওয়ার্ড দেওয়া ছিল, সেটা সৌদি আরবে বিশিষ্ট ভারতীয় চিকিৎসক সৈয়দ আনোয়ার খুরশিদকে দেওয়া রয়েছে। তাহলে প্রবাসী ভারতীয় সম্মান, এটা মনে রাখবে। তাহলে প্রবাসী ভারতী দিবস পালন করা হয় 9 জানুয়ারি 2003 থেকে পালন শুরু করা হয়। এবারে হোস্ট করা হচ্ছে কোন স্টেটে, উড়িষ্যাতে। আর এইটার উপর ভিত্তি করে একটা পুরস্কার দেওয়া হয় প্রবাসী ভারতীয় সম্মান, যেটা সৌদি আরবের একজন বিশিষ্ট ভারতীয় চিকিৎসক রয়েছেন, যার নাম হচ্ছে সৈয়দ আনোয়ার খুরশিদকে এই পুরস্কারটি দেওয়া রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নিউ দিল্লিতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এর প্রিন্সিপাল বেঞ্চে জুডিশিয়াল এবং টেকনিক্যাল মেম্বার হিসেবে 25 জনকে নিয়োগ করা হয়েছে। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান যদি বলা হয় কাউকে দিয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম এ ভূষিত হলেন লিওনেল মেসি। তাহলে বলা হয় আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডম, এটা কাকে দেওয়া ছিল না, আর্জেন্টিনার সেরা ফুটবলার লিওনেল মেসিকে দেওয়া রয়েছে। এটা আমার কোশ্চেন দিতে পারে, কোন দেশের ফুটবলার হচ্ছেন তিনি, আর্জেন্টিনার ফুটবলার হচ্ছে তিনি।
নেক্সট দেখো 2025 সালে দেখো ইয়ার অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ঘোষণা করা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনকে। এটা মনে রাখবে। গুজরাটের ভাদোদারাতে 23তম দিব্য কলা মেলার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতা প্রতিমন্ত্রী শ্রী BL ভার্মা। এটা মনে রাখবে। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও স্পেশাল কুম্ভানি যে চ্যানেল উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটা মনে রাখবেন। কুম্ভ মেলার জন্য এটা স্পেশাল চ্যানেল হচ্ছে এটা। স্বামী বিবেকানন্দর জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? 12 জানুয়ারি পালন করা হচ্ছে। এটা তো আমরা জানি সবাই। হিমাচল প্রদেশের ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নতুন নামকরণ করা হচ্ছে মনমোহন সিং এর নামে। তাহলে হিমাচল প্রদেশের একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল যেটা HIP এর নাম ছিল, সেটার নাম কার নামে রাখা হয়েছে? আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তার নাম অনুসারে রাখা হয়েছে। বিকশিত ভারত ইয়ং লিডারশিপ ডায়লগ এটা কোথায় অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে 2025-এ। আঞ্জি খাদ নামে একটা ফার্স্ট কিউবেল স্টেপ রেল ব্রিজ নির্মিত করা হচ্ছে কোথায়? জম্মু কাশ্মীরে। ভারতের প্রথম অস্থমা স্ক্রিনিং এর জন্য সিপ আয়ার নামে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে সিপলা কোম্পানির দ্বারা। সিপলা কোম্পানি এটা আস্থমা স্ক্রিনিং এ একটা অ্যাপ লঞ্চ করেছে যারা আস্থমা পেশেন্ট রয়েছে তাদের জন্য। জাপানের তুমিকো ইটোকা এর মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হচ্ছেন 116 বয়সী ব্রাজিলিয়ান ইনা ক্যানবারো লুকাস। তাহলে তুমিকো ইটোকা তিনি মারা গেলেন। এবারে সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখন 116 বছরের কে রয়েছে? ব্রাজিলের ইনা ক্যানাবুরো। সম্প্রতি 90 বছর বয়সে মারা গেলেন আসামিয়া অভিনেত্রী জানান্দা কাকাটি তিনি অভিনেত্রী ছিলেন, তিনি মারা গেলেন। সম্প্রতি এখন ন্যাশনাল রিভার্স ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম এটা লঞ্চ করছে কে? কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। দক্ষিণ ভারতের প্রথম যেটা ইনফেকশন ডিজিজ রিসার্চ যেটা রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করবে কোথায়? ব্যাঙ্গালোর মেডিকেল কলেজে ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। সদ্য প্রতিষ্ঠিত অ্যাডভাইজারি বোর্ড অফ ইকুয়াল অফ দ্য ওয়ান মানি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি BN শ্রীকৃষ্ণ। ক্লিয়ার? দাও আমি একটা কথা বলি, আমাদের কি না কারেন্ট অ্যাফেয়ার্সের যে CA রয়েছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের বুকটা রয়েছে, তো যারা এই কারেন্ট অ্যাফেয়ার্সের বুকটা নিতে চাও এখনও কিছু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের বইটা, তোমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা নিয়ে নিতে পারো। আর কিছুদিনের জন্য হয়তো অ্যাভেলেবেল থাকবে, তারপর আর থাকবে না। তো সবাইকে একটা কথা বলবো, লাস্ট কিছুগুলো রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা, এটা গোটা বছরই কাজে লাগবে। আরও আমাদের কোয়ার্টারলি ফুল সব বার করা হবে, যেমন বার করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স যেমন যেমন ক্লাস হচ্ছে সেরকম তারপর ভিত্তি করে। তো তোমাদেরকে সবাইকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স বুকটা সবাই পারচেস করে নাও। চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। চলো, থ্যাংক ইউ।